গুলি খাইছে একটা। ফোন অন করলেই চোখের সামনে এইসব ভিডিও, তাই তো? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব যাই খুলছেন না কেন এইসব ভিডিও, তাই তো? এবং আপনিও বুঝতে পারছেন না এইসব কী এবং কাদের মারছে, কোথায় মারা হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, নিশ্চয়ই পারছেন না বুঝতে। এবং এর পিছনে কাহিনীটা কী সেটাও আপনিও জানেন না। তো চলুন জেনে নিই আমরা এর পিছনে কাহিনী কী আছে। পুরো কাহিনীটা আমাদের জানতে হবে। ঘটনাটি আমাদের পাশের দেশ বাংলাদেশের ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা সম্পূর্ণই বাংলাদেশের ঘটনা। এবং কেন এই নির্মম অত্যাচার করা হচ্ছে ছাত্রদের ওপর, কেন মারামারি হচ্ছে, চলুন সমস্ত ঘটনাটি আমরা জেনে নিই। দিনটা ছিল 15ই জুলাই। হ্যাঁ বন্ধুরা, দিনটা ছিল 15ই জুলাই এবং কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। এই আন্দোলনে সরব হয়েছিল প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এবং হঠাৎ করেই সেখানে কিছু সন্ত্রাসী ঢুকে পড়ে এবং হাতাহাতি হয় ছাত্রদের সাথে তাদের। এবং সেই হাতাহাতিতে কিছুজন আহত হয়েছিল ছাত্ররা এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা 7:15, 20 থেকে 25 জন লোক হাতে ইট, পাটকেল, রড নিয়ে ধাওয়া করে ঢাকা মেডিকেল হসপিটালে। ওই সময় এমার্জেন্সি ওয়ার্ডে বহু ছাত্রছাত্রীর চিকিৎসা চলছিল। কিন্তু এই লোকগুলো আহতদের উপরেই হামলা শুরু করে দেয়। এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা শুশ্রূষা করছিলেন তাদের উপরেও হামলা করা হয়। এই ঘটনাটি শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়েছে। আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি সেই মুহূর্তে মারা গেছে 6 জন ছাত্র। হ্যাঁ বন্ধুরা, 6 জন ছাত্র মারা গেছে এবং আহত হয়েছে কয়েকশো জন ছাত্র বা ছাত্রীরা। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন। কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, রবার বুলেট। কিন্তু আপনি জানলে হতবাক হবেন, এই সমস্ত কিছুই আটকানো যেত, বন্ধ করা যেত যদি সরকার আরেকটু মানবিক হতো। এবার প্রশ্ন হলো, এই সব কিছুর সূত্রপাত কোথায়? কেন ছাত্ররা আন্দোলন করছে? কেন তাদের ওপর পাল্টা আক্রমণ হচ্ছে? এই সমস্তটাই হচ্ছে কোটাকে নিয়ে। এবার আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, কোটাটা আসলে কি? হ্যাঁ বন্ধুরা, কোটা হচ্ছে সেই কোটা যা আমাদের দেশেও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভারতবর্ষেও সেই কোটা সিস্টেম রয়েছে। কোটা হচ্ছে সেই রিজার্ভ, যেগুলোকে বলা হয় রিজার্ভ সিট। চাকরির ক্ষেত্রে অনেক বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখবেন অনেক চাকরির ক্ষেত্রে সিট রিজার্ভ করা রয়েছে। নারীদের জন্য আলাদা করে সিট সংরক্ষণ রয়েছে, তারপরে এসটিদের জন্য আলাদা করে সিট সংরক্ষিত রয়েছে। এই সব বিভিন্ন রকমের পিছিয়ে পড়া মানুষদের জন্য আলাদা করে সংরক্ষিত সিট রয়েছে। এই সব জিনিসগুলোকেই বলা হচ্ছে কোটা। তো সেই কোটা বাংলাদেশে কিভাবে আগুন ছড়িয়ে ফেলেছে চলুন আমরা জেনে নিই। বাংলাদেশের উন্নতির পিছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই কোটা সিস্টেম। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের 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 ব্যবস্থা আমরা নিব। গুলি খাইছে একটা। দেখুন কিভাবে আবু সাঈদ তার বুকের মধ্যে 3টে গুলি নিয়ে নিল। তিনি দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিলেন। পুলিশের হাতে শেষে তিনি নিহত হলেন। দেশের ভবিষ্যতের জন্য প্রাণ দিলেন এই মিষ্টি ছেলেটিও। এই নিষ্পাপ মিষ্টি ছেলেটিকেও শেষে বইতে হলো দেশের বোঝা। আচ্ছা, এরা কি সন্ত্রাসী? কেন পুলিশ এদের উপরে এইভাবে অত্যাচার চালালো? এরা তো সবাই ভালো মেধাবী ছাত্র, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কেউ বরিশাল, কেউ চিটাগং। তবে সরকার তাদের সাথে বসে কেন মীমাংসাটা করে নিলেন না? কেন তাদের আস্থা দিলেন না?
কেন আরও আগুনকে বাড়িয়ে তুললেন? আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, আমি নাড়াচাড়া করতে পারতেছি না। জীবনের গান গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষায় অস্তিত্বের মিছিলে। তো বন্ধুরা, আমি লাস্ট পেজ থেকে ভিডিও বানাচ্ছি, আর ভিডিওটি এটি সম্পূর্ণরূপে একটি নিরপেক্ষ ভিডিও। তো চলুন শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন বাংলাদেশের এই কোটা সিস্টেমের সম্বন্ধে। দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেই সময়েও একদল ছাত্র রাস্তায় আন্দোলন বের করেছিলেন। তারা সবাই ছিলেন নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে, যা খুবই সামান্যই একটা দাবি। সেই সময় সরকার চাইলে সেই দাবিটা পূরণ করতে পারত, কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদেরই উপর গুলি চালায়। সেই সময় মারা যান 5 জন ছাত্র। আর এই থেকেই শুরু হয় একটি স্বাধীন রাষ্ট্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলার সাধারণ মানুষ তুলে নেয় হাতিয়ার এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। এর ফলে 1971 সালে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা মুক্তিযুদ্ধে নিজেদের জীবন বাজি রেখেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেছিলেন, যা সেই সময়ে খুবই একটি ভালো পদক্ষেপ ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সারা বাংলাদেশে একটা ভয়াবহতার সৃষ্টি হয়েছে, যেখানে এই যুব ছাত্ররা দাবি করছেন মুক্তিযোদ্ধাদের জন্য এই 30% কোটা সরিয়ে ফেলতে হবে। এবার এইটুকু শুনে আপনার নিশ্চয়ই মনে হবে, এরা কি অকৃতজ্ঞ? যাদের জন্য তারা যুদ্ধ করলো তাদেরই হক ছিনিয়ে নেওয়া হবে? বিষয়টা এমন নয়। চলুন একটু বুঝিয়ে বলি। 1971 সালে যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন তাদের অনেক ক্ষেত্রেই চাকরির আর বয়স নেই। তাহলে এবার প্রশ্ন উঠবে, এই কোটা তাহলে কিসের জন্য? দেখুন, মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা সকলেই ছিলেন সমাজের সাধারণ মানুষ। তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিলেন না এবং অনেকেই পড়া জানতেন না। সেই জন্য মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা চাকরি পেতেন তাদের পরিবারের কেউ বা তাদের পরিবারের সন্তান, ছেলেমেয়েরা। কিন্তু 2024 সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, তাদের সন্তানেরাও না, বরং কোটার মাধ্যমে চাকরি করছেন তাদের নাতি নাতনিরা। আর এটা নিয়ে যুব সমাজের দাবি, কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এই কোটার সাহায্যে চাকরি নেয়? কারণ তারা তো দেশ স্বাধীনের সাথে কোনো রকমভাবে যুক্ত নয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর একজন সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য? তারা তো দুজনেই সমান। আর সেই হিসেবে দেখতে গেলে মুক্তিযোদ্ধার চাকরি সরাসরি নিয়োগ একটা নেপোটিজম হচ্ছে। বাংলাদেশের সংবিধান খুললে আপনিও দেখতে পারবেন, সেখানে 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতা, যেখানে নাগরিকদের মধ্যে সুষম সম্পদের বন্টনের কথা বলা হয়েছে। আবার অনুচ্ছেদ 28 রয়েছে ধর্ম বা প্রভৃতি কারণে যেন কারোর সাথে ডিসক্রিমিনেশন না হয়, এবং 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যাতে সবাইকে সমান অধিকার দেওয়া হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির বিষয়ে বাংলাদেশের সংবিধানে কোনো উল্লেখ নেই। তবে সংবিধানে এটা উল্লেখ আছে যে সমাজে নারীদের উন্নতি, পিছিয়ে পড়া মানুষদের জন্য সরকার কিছু স্টেপ নিতে পারে। এবং সেই সব ছাড়াও আমরা যদি দেখতে পাবো 10% রয়েছে জেলা কোটা, 5% রয়েছে নরী গোষ্ঠী কোটা, আর 1% রয়েছে প্রতিবন্ধী কোটা। মানে সব কোটাকে যখন মেলানো হবে তখন আমরা দেখতে পাবো যে 56% সিট একেবারে রিজার্ভ করা রয়েছে আগে থেকেই। মানে সরকার যখনই কোনো চাকরির নোটিশ বের করুক না কেন, আগে থেকেই 56% সিট সেটা কোটার মাধ্যমে বুক থাকে, আর বাকি মাত্র 44% সিট থাকে মেধা তালিকার জন্য। আর দেশের সাধারণ জনসংখ্যা হলো 17 কোটি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেশের অবস্থা কী রকম। তবে এই ঘটনা জানার আগে আমাদের আরেকটি ঘটনা জেনে নিতে হবে 2018 সালে কী হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, 2018 সালেরই পুনরাবৃত্তি হয়েছে এই 2024 সালের ঘটনা। এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে একটা ক্ষোভ ছিল অনেক দিন ধরে। তবে যারা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা কিন্তু কখনোই বলেননি যে সমস্ত কোটাকেই সরিয়ে দিতে হবে।
তারা কোটার বিরুদ্ধে সম্পূর্ণ আন্দোলন করছে না। যেমন ধরুন প্রতিবন্ধী, পিছিয়ে পড়া সাধারণ মানুষ বা নারীদের জন্য এদের সিট সংরক্ষিত থাকার কথা বলেছেন। এদের নিয়ে কেউ কোনো কথা বলেননি, কথা বলেছিলেন মুক্তিযোদ্ধার সিট সংরক্ষণ নিয়ে। এবং সত্যি বলতে সেই সময় বাংলাদেশ সরকার সেই ছাত্রদের কথা শুনেছিলেন। 2018 সালের সেই আন্দোলন দেখে সরকার শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটা নয়, সমস্তই কোটা বাতিল করে দিয়েছিলেন প্রতিবন্ধী, পিছিয়ে পড়া নারী এবং সাধারণ মানুষদের। ফলে 2018 সালে পিছিয়ে পড়া নারীরা এবং মুক্তিযোদ্ধারা হাইকোর্টে মামলা আপিল করেন এবং 2024 সালের 5ই জুন হাইকোর্ট রায় দেন সরকার যেভাবে কোটাটা তুলে নিয়েছেন সেটা অনৈতিক। তাই চাকরি ক্ষেত্রে আবার সেই পুরনো কোটা সিস্টেম চালু করতে হবে, মানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা আবার 30% ভোগ করবেন। আর এই রায় সামনে আসতেই বাংলাদেশে 2018 মতো আবার সেই বিরাট আন্দোলনে স্বাক্ষর হয়েছেন যুব সমাজের ছাত্রছাত্রীরা। তবে 2018 মতোই আজকের দিনেও দাঁড়িয়ে আন্দোলনকারীদের সেম দাবি যে সম্পূর্ণ কোটা না তুলে 30% যে কোটা আছে মুক্তিযোদ্ধাদের জন্য সেই কোটাটা তুলে নেওয়া হোক। বাকি পিছিয়ে পড়া মানুষদের জন্য, প্রতিবন্ধীদের জন্য যে কোটাটা বরাদ্দ করা হয়েছে এবং 5% জেলা কোটা বরাদ্দ করা হয়েছে সেই কোটাটা থাকবেই। এবং আপনাদের একটা কথা বলে দিই, মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয় দেখিয়ে অনেকেই সরকারি চাকরি করছে। এবং এই নিয়ে ছাত্রছাত্রীরা যখন তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে নিয়ে যাচ্ছিল, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তখন শেখ হাসিনার একটি বক্তব্য সামনে আসে। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যেখানে তিনি কথায় কথায় এটা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা চাকরি পাবে না, তো রাজাকারদের নাতি নাতিরা চাকরি পাবেন। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যেই লক্ষ লক্ষ ছাত্রের মন ভেঙে দিয়েছেন, কারণ সব ছাত্রদের ভরসা ছিলেন এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন। আর এই কথার জেরেই আন্দোলন আরও বৃহৎ আকার নেয় এবং একটা ছবি সামনে আসে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর আপনাদের বলে রাখি, রাজাকার হলো বাংলাদেশের একটি ঘৃণিত জাতি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছেন ও নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষদের। আর এই রাজাকারদের সাথে তুলনা করলেন চাকরি প্রার্থীদের, একেবারে আগুনে ঘি ঢালার মতো কাজ করে দিয়েছেন। বলা হয়, তুমি যদি একটি দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও, তাদের শিক্ষা কেড়ে নাও, তাদের আশাগুলোকেও মেরে দাও। আর এই মুহূর্তে সারা বাংলাদেশের অবস্থা হচ্ছে সেই রকমই। আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। আর এতে যুক্ত হয়েছেন ছাত্রলীগ এবং পুলিশ। ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালাচ্ছে, এই ছাত্র সমাজের ওপর আন্দোলন চালাচ্ছে। বহু ছেলে মেয়েদের ওপর মারধর করছে, তাদের ফোন কেড়ে নিচ্ছে, রক্তারক্তি ব্যাপার একটা। এবং ছাত্রদের ফেলে দেওয়া, কোনো কিছুই একেবারে বাদ যাচ্ছে না। দেখে যেন মনে হয় এ পুরনো সেই 71-এর বাংলাদেশ, যেখানে দেশের র্যাব আছে, আর্মি আছে, পুলিশ আছে, সেখানে দায়িত্ব নিয়ে ছাত্রলীগরা এইসব অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর সরকারও তাদের এই কাজ নিয়ে কোনো রকম মন্তব্য করছে না। দেখুন, বাংলাদেশের ছাত্রলীগের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, তবে আজ কিন্তু সেই ছাত্রলীগ আজ সেই ছাত্রদের ওপরেই আক্রমণ করছে। আপনাদের কি মনে হয়, সরকার কি দেখেও দেখছে না, নাকি না দেখার ভান করছে? আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে, আমার ভাই এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাচ্ছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, আই রে স্কলারশিপ পাচ্ছে ভাই। আমরা মূর্খ মানুষ জানি না, এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য? আমার ভাই রুকে ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাই ওখানে সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই? আমার দিকে তাকান ভাই, কত অভিযোগ আপনার? লজ্জা লাগে না ভাই? ছেলেগুলোর দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে মায়ের যাতে মাইন না খাই, বুকটা দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? আপনারা কি বড়
প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা তো কথা দিচ্ছি, আমি বাড়ি ফিরবো না। আমি আমার ভাইদের আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করবো না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না, ঢাকা শহরে কোথাও থাকবো, কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপদ না। আমাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে নাই, প্রপার নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র, কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবি নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে।